হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকেও একটা সেশন নিয়ে এসেছি। আমরা ম্যাথের টপিক ওয়াইজ আমাদের আলোচনা চলছে এবং ভূগোল থেকে সৌরজগতের গঠন এবং বায়োলজি থেকে সেল চ্যাপ্টারটা শেষ হয়েছে। তারই মাঝে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বও কিন্তু তারই মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি। সেরকমই আজকে একটা বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে বা আসন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটা সেট তৈরি করেছি। সেটাকে আমরা বন্ধুদের মধ্য দিয়ে বা গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে সেই বিষয়টাকে তুলে ধরবো। শুধুমাত্র যে একটি প্রশ্নে 4টে অপশনের মধ্যে একটা আনসার দিয়ে চলে যাওয়া সেটাই আমাদের গ্রুপ ডিসকাশন নয়। আমাদের 4টে আনসারকে নিয়ে যতটুকু আমাদের আলোচনা করা প্রয়োজন ততটুকু আলোচনা করব এবং তার সাথে যদি কোনো অনুষঙ্গিক বিষয় থাকে সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তারপর তোরা সবাই রেডি তো? আচ্ছা ঠিক আছে, শুরু করছি। দেখ, প্রথম প্রশ্ন বলছে গোয়া কবে ভারতের অংশ হয়? আমরা যে কোনো প্রশ্ন পড়বো প্রথমে গোয়া যেটা বলেছে সেটাকে নিয়ে জানবো। আচ্ছা, গোয়া ভারতের সবচেয়ে কি ক্ষুদ্রতম রাজ্য, তাই তো? গোয়াতে একটা প্রধান নদী রয়েছে, তার নাম কি? মান্ডবী নদী। মান্ডবী নদীর তীরে একটা জলপ্রপাত রয়েছে, সেই জলপ্রপাতটার নাম কি কেউ কি জানিস? দুধসাগর। মানে দুধসাগর কার নাম দিয়েছে, জলটা এত উপর থেকে পড়ছে আর জলটা ফেনাগুলো একবারে দুধ থেকে সাদা দুধের মতো লাগছে, তাই এটাকে বলা হয় দুধসাগর। আর একটা মাথায় রাখবি, গোয়া ছোট হলে কি হবে, ধানি লঙ্কা পুরো। নগরায়নের হার কিন্তু সব থেকে বেশি ভারতের যতগুলো রাজ্য রয়েছে, ঠিক আছে? তাহলে গোয়া থেকে এই সমস্ত জিনিসগুলো করলাম। গোয়ার রাজধানী কি? পানাজি। এবার আমরা অপশনে যাচ্ছি, 1950, 1955, 1961 না 1962। গোয়া কবে ভারতের সাথে যুক্ত হয়? 1961। আচ্ছা, বিষয়টা একটু বলে দিই। দেখ, যখন 1947 সালে ভারত স্বাধীন হলো তখন কি দেখেছি আমরা জানি যে পর্তুগিজরা এসছিল ভারতে প্রথম আর গেছেও শেষে, কিন্তু সেই সময় গোয়াতে পর্তুগিজদের শাসন তখন চলছিল। 1961 সালে ভারতীয় সেনাবাহিনী দীর্ঘ 36 ঘন্টা লড়াইয়ের মধ্য দিয়ে এই গোয়াকে ভারতের সাথে যুক্ত করেছিল এবং 1987 সালে 25তম রাজ্য হিসাবে ভারতের সাথে যুক্ত হয় গোয়া রাজ্যটি, ঠিক আছে? তাহলে ভারতের সাথে যুক্ত কবে হয়েছে? 1961। কিন্তু যদি 1987 থাকে সেটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, কারণ সেটার মধ্য দিয়ে কিন্তু ভারতের 25তম রাজ্য তকমা পেয়েছে গোয়া। সবাই বুঝতে পারলি পয়েন্টটা? নেক্সট প্রশ্ন শুরু করছি। দেখ, কোষের শক্তিগড় কাকে বলা হয়? আমরা ইতিমধ্যে কোষ সংক্রান্ত একবারে যাবতীয় প্রশ্ন আলোচনা করেছি। যদিও কোষ থেকে আমাদের একটা পুরো প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নের একটা সেট আসবে, তবু তাই মাঝখান থেকে আমি একটি প্রশ্ন এই সেটেতে রেখেছি। কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে? অপশন এ মাইটোকন্ড্রিয়া। আশা রাখবো এই প্রশ্নটা সকলে উত্তর দিতে পারবি। অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি প্লাস্টিড, অপশন সি নিউক্লিয়াস, অপশন ডি রাইবোসোম। কোষের শক্তিঘর কাকে বলা হয় বল? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কেন বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? কোষের যে ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা চলে বা পরিপাকটা চলে সেখানে কি এনার্জি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। এনার্জির একক কি? কোষের এনার্জির একক কি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। আগেই বলেছি, আমরা শুধুমাত্র আনসারটা বলবো না। প্লাস্টিডকে কি বলা হয়ে থাকে? প্লাস্টিড 3 ধরনের, ক্লোরোপ্লাস্টিড, কোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডকে কি বলা হয়? কিচেন অফ দা সেল, মানে কোষের রান্নাঘর। আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কেন না, কোষের যাবতীয় বিপাকীয় কার্য বা মেটাবলিক যে ক্রিয়া ফাংশন গুলো রয়েছে সমস্ত কিন্তু ওই নিউক্লিয়াস হয়, তাই কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আর অপশন ডি রাইবোসোম। রাইবোসোম কি করে? প্রোটিন সিনথেসিস করে বা প্রোটিন সংশ্লেষ, তাই রাইবোসোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, আরেকটা বলে দিই, লাইসোসোম কি? কোষের আত্মঘাতী থলি, অর্থাৎ কি না সুইসাইডাল ব্যাগ অফ সেল বলা হয়ে থাকে। তাহলে দেখ, আমরা 5টাই করে রেখেছি। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার্সে দিয়েছিল বলে যে আপকামিং এক্সামে এই প্রশ্নটা দিবে তার কোনো মানে নাই, যে কোনো দিতে পারে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তাই একটার মধ্য দিয়ে খুব কম সময়ে বিভিন্ন বিষয়গুলো আরেকবার আমরা রিভাইজ করে নিচ্ছি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, থাইল্যান্ডে কোন মুদ্রা ব্যবহার করা হয়? মুদ্রা বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের যে সমস্ত সংসদের নামগুলো রয়েছে সেখান থেকে স্ট্র্যাটেজিকের ওপর প্রশ্ন আসে, সেগুলো আমার চ্যানেলে তো তোমরা অবশ্যই পেয়ে যাবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। তাহলে থাইল্যান্ডে কোন ধরনের মুদ্রা পাওয়া যায়? অপশনগুলোকে শোন, ডলার, ম্যানার, ভাট নাকি ভাতু। কি থাইল্যান্ডে কোন? আমরা জানি যে থাইল্যান্ডে বাই বাই যে ব্যাংকক আমরা সিনেমাটা দেখেছি সেখানে ভাট
ফরাজ মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন, আমি কিছু ভাই জানি না, ওখানে শুধুমাত্র একটাই জানি, মুদ্রার ভাষার নাম ভাট। তাহলে থাইল্যান্ডের মুদ্রার নাম কি? ভাট। আচ্ছা, ডলার আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা বলো, কানাডা বলো, জিম্বাবুয়ে বলো, জামাইকা বলো, হ্যাঁ নামিবিয়া বলো। আচ্ছা, জামাইকাতে একজন বিরাট ইম্পর্টেন্ট একজন বিখ্যাত প্লেয়ারের জন্ম। এটা আবগারি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের মেন কোয়েশ্চেনে এসেছিল না। উইসেন বোল্ট তিনি কোন দেশের নাগরিক? আনসার হবে জামাইকা। তাহলে ওখানে আমরা যেমন ইন্ডিয়ান রুপি বলি, আমরা টাকাকে রুপি বলি তো ভারতে, সেরকম জামাইকাতে, কানাডাতে, নামিবিয়াতে, জিম্বাবুয়েতে কি বলা হয়ে থাকে? ডলার বলা হয়ে থাকে। আচ্ছা, ম্যানার এইসব বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, আমাদের কারেন্সির ওপর থেকে ভিডিও আসবে স্ট্যাটিক পার্টেতে, একটু অপেক্ষা করতে হবে। 4 নম্বর প্রশ্ন বলছে রুমটেক মঠ কোথায় অবস্থিত? রুমটেক মঠ কোথায় অবস্থিত? বিভিন্ন বৌদ্ধ মঠ এবং বিভিন্ন মন্দির, এগুলো যদিও স্ট্র্যাটেজিকের পার্ট, এভাবে একটার মধ্যে দিয়ে আলোচনা করা সম্ভব নয়, তবু যেগুলো প্রিভিয়াসে এসে সেগুলো তো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে বিষয়গুলো জানার দরকার সেগুলো একটু একটু করে বলবো। আচ্ছা, রুমটেক মঠ কিন্তু কোথায় রয়েছে কেউ কি জানিস? সিকিমে। সিকিমের ক্যাপিটাল কি? গ্যাংটক। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে জনসংখ্যা কম কোন রাজ্যে? সিকিমে। সিকিমের জনসংখ্যা কম, কিন্তু জনঘনত্ব বলে কিন্তু অরুণাচল প্রদেশ। ঠিক আছে। আচ্ছা, এগুলোর মঠগুলো বেশি কিছু বলছি না, কারণ এগুলো স্ট্যাটিক পার্ট, তো এগুলো বোঝার কোনো বিষয় নয়, যখন আমি ক্লাস করাবো তখন করতে করতেই তোমার অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে যে 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি পণ্ডিত বিষ্ণু শর্মা লিখেছেন? আমরা কিন্তু এই বিষ্ণু শর্মার লেখা যে বইটি, সেটা কিন্তু আমরা অভিনয়টা সকলেই দেখেছি ছোটবেলাতে। কি বলতো? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র তাহলে কার লেখা? বিষ্ণু শর্মা। অপশন বলেছে বুদ্ধ চরিতম। বুদ্ধ চরিতম বা বুদ্ধ চরিত কার লেখা? অশ্বঘোষের লেখা বুদ্ধ চরিত। আচ্ছা, এই বুদ্ধ চরিত বিষয়টি কি আছে বলতে পারবি কেউ? হ্যাঁ, গৌতম বুদ্ধের যে জীবন কাহিনী সেটা কিন্তু এই বুদ্ধ চরিত বইতে কিন্তু লিপিবদ্ধ রয়েছে। আচ্ছা, এই অশ্বঘোষের আর একটা বই রয়েছে, সেটা কেউ কি জানিস? সুত্তালঙ্কার। মাথায় রাখ, তাহলে অশ্বঘোষের দুটো কি কি মনে রাখবো? বুদ্ধ চরিত আর একটা সুত্তালঙ্কার। আচ্ছা, গীত গোবিন্দ না জানি স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে কতবার এই প্রশ্নটা এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সিজিএল দাও, সিএইচএসএল দাও, প্রতিটা পরীক্ষাতেই প্রতি বছর কোনো না কোনো শিফটে এই প্রশ্ন এসে থাকে যে গীত গোবিন্দর রচয়িতাকে কে? জয়দেব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রাখছি, জয়দেব যে পড়ছি, এই জয়দেবটা কোন বংশের সাথে যুক্ত? লক্ষণ সেন। লক্ষণ সেনের পঞ্চরত্ন ছিল না? জয়দেব, উমাপতি, গোবর্ধন, শরণ, ধৈ, ওই পঞ্চরত্নের মধ্যে কিন্তু জয়দেব ছিল। তাহলে জয়দেব গীত গোবিন্দ যে এত বছর দিয়েছে, ঠিক আছে, সামনে বছর যে গীত গোবিন্দটা না দিয়ে এভাবে তো বলতে পারে যে তোমার জয়দেব কোন রাজবংশের সঙ্গে যুক্ত ছিল, তখন সেন রাজবংশ আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গর্ব যে আমাদের বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব আমাদের এই রাজ্যে জন্মেছিল। রাজ্যে তো বিবেকানন্দও জন্মেছিল, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের পাশের ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিল। এই রামকৃষ্ণ দেবের পরম শিষ্য ছিল কে? স্বামী বিবেকানন্দ। ওই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের স্মৃতির উদ্দেশ্যে হাওড়া জেলার হুগলিতে, হাওড়া জেলার কোথায়? বেলুড়েতে। হাওড়া জেলার বেলুড়েতে 1897 সালে কি রামকৃষ্ণ মঠ কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি কেউ বেলুড় মঠ এখনো পর্যন্ত না যেয়ে থাকো, তোমরা অবশ্যই যাবে। খুব একটা মনোরম শান্ত পরিবেশ রয়েছে এবং ওখানে খাবার দাবার খুবই ভালো। আমরা বন্ধুরা অনেকবার গেছি, আশা করব তোমরাও যাবে। খুব একটা ভালো জায়গা এবং আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের গর্ব এটা একটা। তারপর কি 7 নম্বর প্রশ্ন বলছে, কবির পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? কবির হচ্ছে কিন্তু আন্তর্জাতিক শান্তি বা সম্প্রীতি, শান্তি সম্প্রীতির জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। পদার্থবিদ্যায়, রসায়ন, সাহিত্য বিভাগ, কিন্তু শান্তির জন্য কিন্তু পুরস্কার দেওয়া হয়। আমরা দেখেছি নোবেলও শান্তি পুরস্কার দিয়েছে, দেওয়া হয়, তাই তো? অসলো থেকে দেওয়া হয় সমস্ত কিছু, নরওয়ে নয়, সুইডেনের স্টকহোম থেকে সমস্ত পুরস্কার দেওয়া হয় নোবেলের, কিন্তু একমাত্র শান্তিটা কোথা থেকে দেওয়া হয়? নরওয়ে, অসলো থেকে। তাহলে শান্তিতে যেমন এরকম যেমন নোবেলও দেওয়া হয়, তেমনি শান্তিতে কিন্তু কবির পুরস্কারও কিন্তু দেওয়া হয়ে থাকে। হলো, অপশন দিয়েছে ভাস্কর্য, সাংস্কৃতিক বিকাশ, সাংস্কৃতিক সম্প্রীতির প্রচার, নাকি হিন্দি সাহিত্য। কি সম্প্রীতির বিষয়, ঠিক আছে, শান্তি এরকম বেশ বিষয়টা।
8 নম্বর বলছে কেওলাদেহ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না জাতীয় উদ্যান থেকে কিন্তু মারাত্মক প্রশ্ন আছে, সেটা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক। তাহলে কেওলাদেহ কি না অপশন বলছে উত্তরাখণ্ড, অপশন বি রাজস্থান, অপশন সি ছত্তিশগড় নাকি হিমাচল প্রদেশ। আচ্ছা আমি আনসারটা পড়ে নিচ্ছি। উত্তরাখণ্ডে কি আছে কি বলতে পারবি? উত্তরাখণ্ডে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা ভারতের সবচেয়ে প্রাচীনতম, এবং এই জিম কর্বেটের আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, উত্তরাখণ্ডে আরেকটা রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক। আচ্ছা উত্তরাখণ্ডে আছে ফ্লাওয়ার ভ্যালি। হ্যাঁ ফ্লাওয়ার ভ্যালি রয়েছে, বাহ। আচ্ছা রাজস্থানে কি রয়েছে? কেওলাদেহ, রণথম্বর, এইসব বিষয়। হ্যাঁ ভরতপুর পাখিরালয় রয়েছে, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ কুলিক, এটাই বলতে চাচ্ছিলাম যে উত্তর দিনাজপুরের কুলিক পাখিরালয় কিন্তু রয়েছে। আচ্ছা ছত্তিশগড়ে কি কি রয়েছে? ছত্তিশগড়ে কাঙ্গের ভ্যালি, ইন্দ্রাবতী হচ্ছে নদীটা কি উড়িষ্যা এবং মহানদী, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্য দিয়ে গেছে। ওই ইন্দ্রাবতী নদীর তীরে কিন্তু ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কিন্তু রয়েছে, যেটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর বলছে হিমাচল প্রদেশের কি পিন ভ্যালি, ইন্ডার কেল্লা, আর কি না গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো কিন্তু যদিও ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি থেকে ভিডিও দেবো, তবু এখন পরীক্ষার যেহেতু জিডি পরীক্ষা চলছে, এখন তো একবার টপিক ওয়াইজ করা সম্ভব নয়, তাই আমি ঠিক করেছি সপ্তাহে 2টো করে ক্লাস তোমাদের PYQ বেস করবো, যাতে আপকামিং যেগুলো খুব কাছে পরীক্ষা সেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো, এবং টপিক ওয়াইজ হচ্ছে যেগুলো হচ্ছে দেরিতে পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রিপেয়ার হতে পারো। অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা এটা ভেবো না যে শুরু হচ্ছে মানে কি এই অনেক দেরিতে যে পরীক্ষা তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা আপকামিং যেগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষা রয়েছে তারও প্রিপারেশন পাবে, এবং যেগুলো দূরেতে রয়েছে সেগুলো প্রিপারেশন পাবে। সুতরাং এই চ্যানেলটা কিন্তু কেউ ফলো করতে একদম ভুলবে না, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আচ্ছা 9 নম্বর প্রশ্ন, একটা ফিজিক্স থেকে প্রশ্ন রেখেছে যে বৈদ্যুতিক শক্তির একক কি? দেখো আমাদের হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু এক্সাম প্রেসার এমন পরীক্ষার হলে তখন এই সোজা বিষয়গুলোকেও কিন্তু গুলিয়ে দেয়। তোমরা যদি ভালোভাবে দেখো যে ওই সোজা প্রশ্নগুলোই বারবার প্রশ্নতে রিপিট হয়, কিন্তু আমাদের এক্সাম প্রেসারের জন্য আমরা 2 আর 2 যোগ বলে 5 করে দিয়ে চলে আসি। সুতরাং এই সহজগুলোকে আমাদের বেশি বেশি করে অভ্যাস করতে হবে, তারপরে আমাদের কঠিনগুলোতে যাব। ঠিক আছে, আর এমন আমি প্রশ্ন সেটটা করেছি যাতে সব রকমের ছেলেরা ওখানে পার্টিসিপেট করতে পারে, আর মানে বেসিকও থাকবে, মিডিয়াম থাকবে এবং হাই লেভেলের সমস্ত প্রশ্নই থাকবে। আচ্ছা তারপর প্রশ্ন বলছে বৈদ্যুতিক শক্তির একক কি? ভোল্ট। আচ্ছা ভোল্ট কিসের একক? বিভব মানে কি এখানে এত কারেন্ট আছে, এখানে এত কারেন্ট আছে, তার মধ্যে যে পার্থক্য, তাই তো, সেটা হচ্ছে ভোল্ট। আচ্ছা ওয়াট, বৈদ্যুতিক শক্তির একক কি? ওয়াট। আচ্ছা কুলম্ব কি? কুলম্ব কার একক? না আধান। আচ্ছা ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন ফিজিক্সের টিচার, ইনি হচ্ছে কিন্তু কুলম্বের সূত্রটা গানের ছলে বলছিলেন, মনে আছে? তাহলে কুলম্ব কি? আধান বা চার্জের একক। আর কি আম্পেয়ার কি? ক্রিকেট খেলার আম্পেয়ার নয়, প্রবাহ। এই তারটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হতে পারবে তার একক হচ্ছে আম্পেয়ার। তাহলে ওয়াট যেহেতু রেখেছো, ওয়াট থেকে একটু বলে দিই। আচ্ছা অশ্ব ক্ষমতা নিশ্চয়ই নাম শুনেছিস, হর্স পাওয়ার, মানে 10 ঘোড়ার ইঞ্জিন একেবারে, তাই তো, সেরকম হর্স পাওয়ার বা ঘোড়ার ইঞ্জিন। এই হর্স পাওয়ার কি না কোনো একটি ইঞ্জিন কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য এই হর্স পাওয়ার ওয়ার্ডটাকে ইউজ করা হয়। আচ্ছা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষা এসেছে যে 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 7 4 6 ওয়াট। ঠিক আছে, তারপর বলছে সাদা ফুসফুস ক্যান্সার হয় কার জন্য? সাদা ফুসফুস ক্যান্সারটা কিসের জন্য হয়? অ্যাসবেস্টস নাকি সিলিকা নাকি কাগজ নাকি টেক্সটাইল? আচ্ছা এখানে আনসার হবে অ্যাসবেস্টস কি না যারা অ্যাসবেস্টস শিল্পের সাথে যারা যুক্ত রয়েছে, ওই অ্যাসবেস্টস সাদা রঙের হয়, সেগুলো হ্যাঁ ওই যে গুঁড়ো হচ্ছে, ওই গুঁড়োগুলো কি নাকের মধ্য দিয়ে গিয়ে ফুসফুসে জমা হয়ে গিয়ে কিন্তু সেখানে লাংস ক্যান্সার হতে পারে, যে লাংস ক্যান্সারটাকে বলা হয়ে থাকে অ্যাসবেস্টোসিস। তাহলে অ্যাসবেস্টোসিসটা কিসের জন্য হয়? অ্যাসবেস্টসের জন্য হয়। কি হয় না ওই গুঁড়োগুলো নাকের মধ্য দিয়ে গিয়ে যখন ফুসফুসে কি ক্যান্সার সৃষ্টি করে তাকে বলে অ্যাসবেস্টোসিস রোগ। তাহলে একটা প্রশ্ন আসতে পারে
যে আগে আমরা পিভিআরসি আছে ডাব্লিউপি দেখেছি যে গ্লুকোমা কিসের রোগ, চোখের রোগ, সেরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টোস ক্যান্সার বললে হয়তো বুঝে যেতে পারে, অ্যাসবেস্টোসিস কিসের রোগ, আনসার হয়ে যাবে কিন্তু ফুসফুসের রোগ, মনে থাকবে? ঠিক আছে, তাহলে অ্যাসবেস্টোস হয়ে গেল সাদা ফুসফুস। আচ্ছা, তারপর বলছে নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু পারদ। আচ্ছা, ধাতু অধাতুর ক্লাসের সময় আমাদের যখন অফলাইনে ক্লাস হয়েছিল তখন ধাতু অধাতু সংক্রান্ত আমি বলেছিলাম যে সবথেকে তরল তরল ধাতু কোনটা, তরল এবং ধাতু। আর যদি বলে তরল অধাতু ব্রোমিন, ব্রোমিন, তাহলে পারদ থেকে হয়ে গেল। আচ্ছা, সিলভার ততটা কিন্তু হালকা নয়। লিথিয়াম, লিথিয়াম কিন্তু সব থেকে হালকা ধাতু। আচ্ছা, লিথিয়াম আমরা এখন দেখতে পাই নিত্য নতুন যে ডিজিটাল যুগেতে ব্যাটারি, লিথিয়াম স্পোর্ট ব্যাটারি, তাই তো, মানে এর কি ডিউরেশন কিন্তু বা অনেক দিন স্থায়িত্ব রয়েছে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম কিন্তু চীন কিন্তু লিথিয়াম উৎপাদনে বিরাট কিন্তু উন্নত, হ্যাঁ, এই জন্য চীন এত টেকনোলজিতে উন্নত। আচ্ছা, সীসা তো নয়, সীসা আমরা জানি অনেক ভারী ধাতু, তাই তো। আচ্ছা, 12 প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের বলা হয়েছে। আচ্ছা, আগে জানতে হবে যে ইউনিফর্ম সিভিল কোড কি। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আমরা ভারতের হচ্ছে বসবাস করছি, ভারতের সংবিধানে বলা হয়েছে সে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন, কোনো অপরাধ করলে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী যে শাস্তি পাওয়ার কথা সেটা সকলে পাবে। অর্থাৎ তুমি বিরাট হাইফাই লেভেলের লোক, তোমার ক্ষেত্রে শাস্তি কম, তুমি একবার কিছু নাই, তোমার ক্ষেত্রে শাস্তিটা বেশি, এরকম নয়। সকলের জন্য সমান মানে শাস্তি হবে, কোনো ভুল করলে সকলের সমান শাস্তি। এটা কি বলা হয় ইউনিফর্ম সিভিল কোড, মানে থাকবে। তাহলে ইউনিফর্ম সিভিল কোড কি না, কোনো কেউ যদি ভুল করে তা সকলের জন্য শাস্তি কিন্তু এক হবে, সমান হবে। ঠিক আছে, এটা বলে যে ইউনিফর্ম সিভিল কোড। জাতি ধর্ম ভেদাভেদ কোনো কিচ্ছু থাকবে না, জাতি ভেদাভেদ, ধনী, হ্যাঁ, গরিব, এসব কোনো কিছু ভেদাভেদ থাকবে না। তুমি একে হত্যা করেছো, যেভাবে হত্যাটা করেছো, তুমি বড় লোকের ছেলে, আমি গরিব লোকের ছেলে, আমি সে একইভাবে হত্যা করেছি, সুতরাং আমার ক্ষেত্রে যে সাজা হবে তোর ক্ষেত্রে কিন্তু সে একই সাজা হবে। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, মানে সকলের জন্য একই ধরনের আইনের ব্যবস্থা। সেটা ভারতের সংবিধানে কোথায় লেখা রয়েছে? ধারা 44, ধারা 40, ধারা 51, ধারা 48। কি হবে? আচ্ছা, এক ধার থেকে বলবো। ধারা 40-এ কি বলা হয়েছে? পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, এগুলো যতগুলো বলেছে এগুলো ডিপিএসপির কথা বলেছে, অর্থাৎ রাষ্ট্র নির্দেশকতামূলক নীতিতে এগুলোর মধ্যে পড়ে। এটা কি একটা মাথায় রাখবে, ডিপিএসপি হচ্ছে কি না একটা রাষ্ট্রকে বা দেশকে কিভাবে উন্নতিতে নিয়ে যাব, সেখানে এই কথাগুলো বলা হয়েছে, কিভাবে নিয়ে যেতে পারি। একটা কথা মাথায় রাখবি, এই ডিপিএসপির কথা যদি সেরকম কেউ না মানে না, ডিপিএসপি কিন্তু লেখাই আছে নন জাস্টিসেবল, মানে কি এটা বিচারাধীন কিন্তু নয়, যে তুমি এটা মানছনি বলে তোমাকে অ্যারেস্ট করা হবে এরকম কিন্তু নয়। ঠিক আছে, পানিশমেন্ট নন জাস্টিসেবল লেখা রয়েছে, আইনি বলবৎ সেরকম হবে না। আচ্ছা, সিভিল কোড কি? 44 নাম্বার। 40-এ কি? গ্রাম পঞ্চায়েত গঠন। আচ্ছা, 44-এ কি বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা, 40-44 হলো। 48 কি বলা হয়েছে? কৃষি হোক বা গবাদি পশু, ওদের উন্নতি বিধান আমাদেরকে করতে হবে। আমরা যেহেতু ভারতের নাগরিক, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের দরবারে উন্নতির শিখরে পৌঁছানো আমাদের কর্তব্য তথা দায়িত্ব। ইউনিফর্ম সিভিল কোড তোমার এই ডিপিএসপি এবং মৌলিক কর্তব্য দুটোই কিন্তু নন জাস্টিসেবল, মানে হচ্ছে আদালতে বিচারযোগ্য বিষয় কিন্তু নয়। এটা মানে আমাদেরকে আহ্বান জানাচ্ছে সংবিধান যে এগুলো তোমরা করো। হলো, তাহলে 40-এ কি? গ্রাম পঞ্চায়েত গঠন, 44-এ ইউনিফর্ম সিভিল কোড, আর 48-এ কি হলো না কৃষি এবং গবাদি পশুর কিন্তু উন্নতি বিধান ঘটাতে হবে। আর 51 কি বলছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। এই দেশে দেশে যুদ্ধ আর এসব করা চলবে না, সকলকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলা হয়েছে ডিপিএসপি তে। ঠিক আছে, কি এতটা সবাই বুঝতে পারছিস তো? কোনো বোরিং লাগেনি তো? আচ্ছা, ঠিক আছে। 13 দেখ, ভাষাগত ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি? রাজ্য প্রথম অবস্থায় কিন্তু 14টি রাজ্য ছিল, আস্তে 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 রাজ্যগুলো এক্সপ্যান্ড করতে করতে বা যোগ হতে হতে 28টি রাজ্য হয়ে গেছে, তাই তো। সর্বপ্রথম রাজ্য গঠন মানে ভাগ হয়ে গিয়েছিল ভাষার ভিত্তিতে একটি রাজ্য, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে সর্বপ্রথম ভাগ হয়ে গিয়েছিল কত সালে? 1956 সালে। আচ্ছা, কোন কমিশনের ভিত্তিতে? ওটা রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে হয়েছিল। কোন কমিশন?
ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন। ফজল আলী কে ছিল? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। ঠিক আছে, তাহলে ফজল আলী কমিশনের ভিত্তিতে তোরা অনলাইনে মনে রাখতে পারিস, ফজল আলী কমিশনের ভিত্তিতে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশকে মানে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যর তকমা দেওয়া হয়েছে 1956 সালে। সবার মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। ভাষা আছে তো? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের ভাষা কি? তামিলনাড়ুর তামিল, অন্ধ্রপ্রদেশের তেলেগু। আচ্ছা, তেলেগু কিন্তু অন্ধ্রপ্রদেশের ভাষা। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে কিন্তু রিসেন্ট একটা নতুন রাজ্য সৃষ্টি হয়েছে, সেটার নাম কি? তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে একটা বিরাট বিখ্যাত জিনিস আছে, মনুমেন্ট রয়েছে, কি? চারমিনার। তাই তো? কে করেছে? কুলি কুতুব শাহ। বাহ, ভেরি গুড। আচ্ছা, 14 প্রশ্ন দেখ, ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায়? আমরা দেখেছি যে মিউনিসিপাল কর্পোরেশন কি আমাদের কলকাতাতে রয়েছে, কিন্তু আমরা মাথায় রাখি কি যে গোপাল কৃষ্ণ গোখলে একটা কথা বলে গেছিল যে বাংলা যা ভাবছে ভারত তার পরবর্তী দিনে সেটা ভাববে, তাই আমরা কোনো কিছু হলেই আগে কলকাতাকে ঢুকিয়ে দিই। কিন্তু এই প্রশ্নটা এর জন্য রেখেছি যে ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় গঠিত হয়েছিল। প্রথম অপশনে রেখেছি কলকাতা, তারপরে মুম্বাই, তারপরে দিল্লি, চেন্নাই। ম্যাক্সিমাম ছেলে কি করবে না জেনে সব কলকাতা মানবে, কিন্তু কলকাতা নয়, এটা কোথায় ছিল? চেন্নাই। তখন চেন্নাই নাম থাকেনি, আগে নাম কি ছিল? মাদ্রাজ। তাহলে ভারতের সর্বপ্রথম মিউনিসিপালিটি কর্পোরেশন কোথায় গড়ে উঠেছিল? চেন্নাই কোথা? মাদ্রাজ। হলো। আচ্ছা, এরপর 15 প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত কে করবে? মানে ইউপিএসসি যে চেয়ারম্যান বা চেয়ার, এখন যদিও চেয়ারম্যান ওয়ার্ডটা উঠে গেছে, কারণ এটা একটা কি মানে জেন্ডার বায়াস। ম্যান মানে কি বলছে, তোমরা তো শুধু ছেলে দিকে বুঝাচ্ছ, তো চেয়ার ওম্যান তো লেখো না। তাই এখন বর্তমান দিনে এই কনসেপ্টটা এসছে, কোনো কিছুর পরে ম্যান বা ওমেন লেখা চলবে না, পার্সন লিখতে হবে। তাই চেয়ারপারসন, ইউপিএসসি চেয়ারপারসন বর্তমানে আগে কে আছে এটা আগে আমাকে বলতে হবে। ডক্টর মনোজ সোনি। মনোজ সোনি ইউপিএসসি চেয়ারম্যান হয়েছে। ইউপিএসসি এর ফুল ফর্ম কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাই তো? মানে পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড একটা। আচ্ছা, আর তাকে কে নিয়োগ করেন? আচ্ছা, ইউপিএসসিটা ভারতীয় সংবিধানে মানে কততে বলা হয়েছে, কততম? 315 থেকে 323 নম্বর ধারা। 315 থেকে 323 নম্বর ধারা। আচ্ছা, ওটা কততম পার্টের মধ্যে পড়ে কেউ কি জানিস? 44 পার্ট 44টা পার্ট আছে আমাদের, পার্ট তো 44টা নয়। তাহলে 14তম পার্টের মধ্যে পড়ে এবং 315 থেকে 323 নম্বর আর্টিকেলে ইউপিএসসির কথা বলা হয়েছে। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান আছে মনোজ সোনি। এবার আমাদের আসল প্রশ্নে যাব যে ওই যে চেয়ারম্যান মনোজ সোনিকে কে নিযুক্ত করেছেন, বা এভাবে ইন্টেলেকচুয়াল প্রশ্ন দিতে পারে যে বর্তমানে ইউপিএসসির যে চেয়ারম্যান রয়েছেন, চেয়ারপারসন রয়েছেন মনোজ সোনি, তাকে কে নিযুক্ত করেছেন? রাষ্ট্রপতি। এভাবে দিতে পারে চেয়ারপারসনকে কে নিযুক্ত করেছেন বলতে পারে, আবার ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে বর্তমানে মনোজ সোনিকে তার যে স্থলাভিষিক্ত হয়েছেন সেই জায়গাটায় কে তাকে অ্যাপয়েন্ট করেছেন? রাষ্ট্রপতি। একই কেস হলো, তাহলে রাষ্ট্রপতি। আচ্ছা, ইউপিএসসি চেয়ারম্যান ছাড়া আরো বিভিন্ন ব্যক্তিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, বলতে পারবি আর কোন কোন পদগুলোকে অ্যাপয়েন্ট করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, আর ক্যাগ কে নিয়োগ করেন? কম্পট্রোলার এন্ড অডিট জেনারেল। আচ্ছা, উপরাষ্ট্রপতিকে কি নিয়োগ করেন? না, আবজা বকচু। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে নিয়োগ করে, লোকসভা রাজ্যসভা দুজন মিলে সংসদে হয়ে নির্বাচন করে। ভুলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোর ক্যাগ কে নিয়োগ করে, মাথায় রাখবি ক্যাগ। কম্পট্রোলার এন্ড অডিট জেনারেল। অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু এদেরকে নিয়োগ করে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা আমি আমার ভিডিও থেকেই রেখেছি। এই ভিডিওটা যদিও সৌরজগতের গঠন সংক্রান্ত আমি সমস্ত কিছু ভিডিওতে বলেছি, তো এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। প্রশ্নটা খুব সহজ, যারা যারা আমার ক্লাসটা করেছো তাদের কাছে খুবই সহজ লাগবে। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? আনসার শুক্র। তাহলে হিসাব মতো বুধ হওয়ার কথা ছিল, কিন্তু বুধ না হয়ে শুক্র হলো। কেন আমি এটা বলছি না, আমার চ্যানেলে তোমরা যদি দেখো তাহলে খুব ভালোভাবে জানতে পারবে যে বুধ কাছে থাকা সত্ত্বেও কেন উষ্ণতম গ্রহ হলো না, শুক্র হলো। তার জন্য বলবো চ্যানেলে ভিডিওটা প্রথম ভিডিওতেই রয়েছে। সোলার সিস্টেমের দুটো ভিডিও রয়েছে, প্রথম ভিডিওতে রয়েছে, তোমরা একটু ভালোভাবে দেখলেই পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
কোথায় অবস্থিত? অপশন বলছে ছত্তিশগড়। আচ্ছা, আনসারটা কি হবে, কেউ কি জানিস? ছত্তিশগড়ই হবে। আচ্ছা, আসাম, আসামে কি রয়েছে? আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসামে রয়েছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেটা কোথায় রয়েছে? গুয়াহাটি। আমরা যখন ক্রিকেট খেলা দেখি যে কোথায় খেলাটা হচ্ছে? গুয়াহাটিতে। তার মানে ধরে নিতে হবে গুয়াহাটিতে এটাই সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এসিএ, নিশ্চয়ই এসিএ স্টেডিয়ামে হচ্ছে আসাম ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আসাম থেকে গেল। আচ্ছা, উত্তর প্রদেশে দুটো রয়েছে, একটা গ্রিন পার্ক স্টেডিয়াম, যেটা কোথায় রয়েছে? কানপুর। কানপুরে রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম। আর একনা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কোথায়? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রয়েছে একনা ক্রিকেট স্টেডিয়াম। আর গ্রিন পার্ক, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় রয়েছে? কানপুরে। আচ্ছা, কানপুরকে একটা জিনিস বলা হয় কি? উত্তর ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। আচ্ছা, দেখ, আর রাজস্থান, রাজস্থানের একটা আছে সোয়াই মানসিং, যেটা জয়পুরে রয়েছে। এগুলো সব ক্রিকেট স্টেডিয়াম, এগুলো সব স্ট্যাটিকের পার্ট। যতটুকু এখান, কারণ হলো যদি আমি একটা পার্ট নিয়ে শুরু করি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে, কারোরই ভালো লাগবে না। আমি চাইছি সমস্ত প্রশ্নগুলো তোমাদের একবার টাচে রাখার জন্য 25টা প্রশ্ন রেখেছি, বিভিন্ন ফিল্ড থেকে নিয়েছি, কোনোটা হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন ফিল্ড থেকে নিয়েছি। আচ্ছা, আর একটা স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন। স্ট্যাটিক জিকেটা বেশি রেখেছি কারণ এখন জিডি পরীক্ষা হচ্ছে, এসএসসির সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে কিন্তু স্ট্যাটিক পার্ট। তাই আমি যেহেতু এই ভিডিওগুলো সবচেয়ে বেশি এসএসসির যারা অ্যাসপিরেন্টস রয়েছে তারা যেহেতু দেখবে, তাই এবং তার পাশাপাশি এই বলছি না যে ডাব্লিউপি স্টেট লেভেল দেখবে না, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই সেশনটা হেল্পফুল হবে, কিন্তু এসএসসির যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কিন্তু সবচেয়ে বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, IMF এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই তো? আমি বলে দিয়েছিলাম যে মানি রিলেটেড বিষয় মানে চোখ বন্ধ করে কি লিখবো? আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসি। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মনিটারির মধ্যেই মানি লুকিয়ে আছে, তাহলে মনিটারি ফান্ড মানে কি? ওয়াশিংটন ডিসি। আচ্ছা, আরো অপশন দিয়েছে কি? জেনেভা। জেনেভাতে কি রয়েছে? হু এর সদর দপ্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, নিউ ইয়র্ক, ইউনিসেফের হেডকোয়ার্টার, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। আচ্ছা, আর ভিয়েনা, ওপেক, পেট্রোলিয়াম সংক্রান্ত যে সংস্থাটা রয়েছে ওপেক, তার কিন্তু হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনা। হলো? তারপর 19 প্রশ্ন বলছি, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল? মানে সেই সময় জাতীয়তাবাদী আন্দোলনের সময়তে বিভিন্ন কিন্তু ব্যক্তিত্ব, হ্যাঁ ব্যক্তিত্ব বলাটা ভুল, তাদের জন্য হয়তো আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত ব্যক্তি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সংবাদ পত্রিকা তারা কিন্তু মানে প্রকাশ করত। সেরকমই একটি পত্রিকা যুগান্তর পত্রিকা। এই যুগান্তর পত্রিকাটা কে করেছিল বা সম্পাদনা করেছিল বা কে শুরু করেছিল? অপশন বলছি চিত্তরঞ্জন দাস, বারিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, নাকি মতিলাল নেহেরু? অরবিন্দ ঘোষের ভাই বারিন্দ ঘোষ। ঠিক আছে? 20 বলছে নিচের মধ্যে কে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন? অপশন BR আম্বেদকর, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, নাকি রামস্বামী নাইকার? বল। জ্যোতিবা ফুলে। কত সে? 1873। কিভাবে মাথায় রাখবো? 1873 জ্যোতিবা ফুলে কি করলো? সত্য শোধক সমাজ। আর 1875 করছে কি? থিওসফিক্যাল সোসাইটি। কে? মাদাম H.S. ওলকট এবং ব্লাভাডক্সি, সেটা নিউ ইয়র্কে করছে। তাহলে সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতা করছে কে? 1873 সালে জ্যোতিবা ফুলে। এবার প্রশ্ন আসতে পারে কোথায় করেছিল? মহারাষ্ট্রে। জ্যোতিবা ফুলে কোথায় বাড়ি তার? নিশ্চয়ই যে স্টেটের ব্যক্তি, নিশ্চয়ই সেই স্টেটটাকে আগে সে জাতীয়তাবাদীটার ধারণাটা দিবে বা উদ্ভব ঘটাবে। তাহলে সে কোথায় করেছিল? মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, অকালি আন্দোলন মানে কোথায় হয়েছিল? অকালি আন্দোলন বিষয়টাকে বলে দিই। অকালি মানে কি? অকালি মানে হচ্ছে এটা শিখদের সংস্কারের আন্দোলন, শিখ ধর্মের সংস্কার আন্দোলন। এটা প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছে, এক্সাক্ট এই অপশনটাও দিয়েছিল এসএসসির কোন একটা এক্সামে, এক্সাক্ট এই অপশন দিয়েছিল যে শিখ ধর্মের সংস্কার। কি হয়েছিল না, সেই সময় পুরোহিতেরা যে গুরুদ্বারগুলো রয়েছে, শিখদের যে গুরুদ্বারগুলো রয়েছে, সেগুলো শিখদের থেকে ছিনিয়ে নিয়ে তারা একাধিপত্য কায়েম করেছিল। সেই সময় শিখ সম্প্রদায় এক হয়ে কিন্তু এই আন্দোলন করেছিল, সেটাই হচ্ছে অকালি আন্দোলন। সম্ভবত 1920 থেকে 1925 এই টাইম পিরিয়ডের মধ্যে অকালি আন্দোলনটা হয়েছিল। আচ্ছা, শিখ সম্প্রদায় করেছিল কিন্তু। তাহলে এবার প্রশ্ন আসতে পারে
যে অকালি আন্দোলন কোন ধর্মের সাথে সম্পর্কিত? শিখ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ? শিখ। আচ্ছা, কোথায় হয়েছিল? যেহেতু তোমার এটা শিখ সম্প্রদায়, শিখ কোথায় সবচেয়ে বেশি আছে? পাঞ্জাব, হরিয়ানা ওই সাইডে, তাহলে মেনলি পাঞ্জাবে হয়েছিল। আচ্ছা, শিখ সম্প্রদায়গুলো ওই সাইডে আছে বলেই আমরা এখনো বুক ফুলিয়ে ঘুরতে পারছি। যদি শিখ না থাকতো, পাকিস্তান কবে আমাদেরকে একবারে শেষ করে দিত, ঠিক আছে? কারণ আমাদের জানি যে সবচেয়ে যোদ্ধা জাতি যদি কেউ থেকে থাকে ভারতের বুকে, ওই শিখ সম্প্রদায় যোদ্ধা একবারে জাতি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ওরা মরতে ভয় পায় না। ওরা একটা ভাবে আমাকে যদি একজন মারে, আমিও তাকে একজনকে মেরে মরবো, এটা হচ্ছে তাদের হচ্ছে মোটো। আচ্ছা, আর বেশি প্রশ্ন নয়, 4টি প্রশ্ন রয়েছে। এতক্ষণ যখন আমার সাথে সাথ দিলে, আর 4টে প্রশ্ন দেখো, ভালো ভালো প্রশ্ন রয়েছে। আশা করছি তোমাদের পুরো সেশনটাই ভালো লাগবে। ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়? দেখো, জাতীয় কংগ্রেস বলতে শুরু করলে অনেক সময় লাগবে। জাতীয় কংগ্রেসের একটা স্পেশালিস্ট একটা ভিডিও বানাবো জাতীয় কংগ্রেসের ওপর থেকে, সেক্ষেত্রে সেখানে সমস্ত বিষয়গুলো তোদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যেহেতু সময়টা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি শুধু এবার একটু যেটুকু না বললেই নয় সেটুকু বলে দিচ্ছি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কততে? 1885-তে কলকাতাতে। বোম্বাই নিহত হওয়ার কথা ছিল কলেরার জন্য, বোম্বাইতে হয়েছিল। আচ্ছা, 1885। 1911 বলেছে, 1911 কি কলকাতায় অধিবেশন হয়েছিল, যেখানে ভীষণ নারায়ণ ধরকে সভাপতি ছিল, যেখানে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়। তাহলে জনগণ মন জাতীয় সঙ্গীত এই জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি গাওয়া হয়? মাথায় রাখবি 1911 সালের কলকাতা অধিবেশনে, যেখানে সভাপতি কে ছিল? ভীষণ নারায়ণ ধর। আচ্ছা, 1896 এটা আনসার। তাহলে 1896 যতগুলো দেখবি জাতীয় কংগ্রেসের মেন জিনিস রয়েছে, ম্যাক্সিমামগুলো সব কলকাতাতেই হয়েছে, ঠিক আছে? দেখ, ওই তোর জনগণটাও কলকাতাতে, বন্দে মাতরম কিন্তু সেটাও কলকাতাতে হয়েছে। কি না, 1896 সালে হয়েছিল কলকাতাতে এবং সেখানে কি গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয়েছিল। আর সেই সময় কে সভাপতি ছিল? রহিমতুল্লাহ সাহানি। আচ্ছা, বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? WPর প্রিভিয়াস ইয়ার্স এর কোথা থেকে? আনন্দমঠ উপন্যাস থেকে। আচ্ছা, আনন্দমঠ উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে, ঠিক আছে? 1882 সালে আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া হয়েছে কি বন্দে মাতরম স্তোত্রটি, ঠিক আছে? আচ্ছা, বঙ্কিমচন্দ্র, ভেরি গুড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু আনন্দমঠ উপন্যাস। আচ্ছা, 1906 কি? 1906 কলকাতা দিয়ে হয়েছিল। কে সভাপতি ছিল? দাদাভাই নওরোজি। আগে আমরা স্ট্যাটিক জিকেতে দাদাভাই নওরোজি সম্পর্কে একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস জেনেছি, হ্যাঁ, যে ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ, সেখানে এই দাদাভাই নওরোজি সম্পর্কে বলা হয়েছে। তোমরা ওই ভিডিওটা দেখলে দাদাভাই নওরোজি সম্পর্কে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওই 1906 সালে দাদাভাই নওরোজি কিন্তু কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, এবং সেখানেই সর্বপ্রথম স্বরাজ কথাটি কিন্তু গৃহীত হয়েছিল। মানে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম স্বরাজ বা স্বাধীনতা ওই কথাটি গৃহীত হয়েছিল বা প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1906 সালে কলকাতা অধিবেশনে, যেখানে সভাপতি ছিল দাদাভাই নওরোজি। এবং আর একটা প্রশ্ন করেছিলাম তোমার এই ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষে, যে কে সর্বপ্রথম জাতীয় কংগ্রেসে পূর্ণ স্বরাজ বা স্বরাজের ধারণাটি প্রস্তাবটি দিয়েছিল? কে আনসার হয়েছিল? মৌলানা হযরত মোয়ানি, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে জাতীয় আন্দোলনে নিম্নলিখিতর মধ্যে কে জাতীয় আন্দোলনে চরমপন্থী হিসাবে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, নাকি দাদাভাই নওরোজি, নাকি MG রানাডে? আচ্ছা, ম্যাক্সিমাম সবাই কি ছিল? নরমপন্থীর দিকে। আমরা তাহলে নরমপন্থী গুলোকে করে এত হেডেক করবো না, চরমপন্থী গুলোকে করবো, তাহলে বাকিগুলো নরমপন্থী। মেন লাল বাল পাল, এই তিনটে মাথায় রাখবো। লালা লাজপত রায়, বালের বাল গঙ্গাধর তিলক, আর পালের বিপিন চন্দ্র পাল, এই তিনজন হচ্ছে চরম একবারে চরমপন্থী ছিল। আর মাথায় রাখবে কি? চিদম্বরম পিল্লাই, হ্যাঁ, আর অশ্বিনী কুমার দত্ত। এই 5টি নাম ভালোভাবে করবি, চরমপন্থী। আরো অনেকে ছিল, এই 5টি ভালো করবি চরমপন্থী। বাকি রাসবিহারী বোস, হ্যাঁ, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, হ্যান ত্যান যত সব লোকগুলো, রহিমতুল্লাহ সাহানি, ভীষণ নারায়ণ ধর, যে নামগুলো বললাম সবাই কিন্তু নরমপন্থীর দলে ছিল। তাহলে বলেছে কে চরমপন্থী কে ছিল? দাদাভাই নওরোজি কি নরমপন্থী, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলি। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে
নরমপন্থী, মহাদেব গোবিন্দ রানাডে নরমপন্থী, শুধুমাত্র বাল গঙ্গাধর তিলকই হচ্ছে কি চরমপন্থী। তাহলে চরমপন্থী বলছে, এটা অ্যান্সার হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটা কেউ বলবি না, এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা তোমাদের বাড়ির প্রশ্ন, ঠিক আছে। ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? আনসার অপশনগুলো দিয়ে দিচ্ছি, প্রমথনাথ মিত্র, সূর্য সেন, বারিন্দ ঘোষ, নাকি পুলিন বিহারী দাস। শুধুমাত্র আনসার করলে হবে না, যদি প্রমথনাথ মিত্র হয় বা পুলিন বিহারী দাস বা সূর্য সেন, বারিন্দ কুমার যদি ঘোষ উত্তর হয়, কত সালে, কোথায়, আর তার সম্পর্কে দুটো কি পয়েন্ট তোমরা কিন্তু কমেন্ট সেকশনে পিন করবে। আচ্ছা, আজকে এখানেই গ্রুপ ডিসকাশনটা শেষ হচ্ছে। যদি তোমাদের আমাদের এই গ্রুপ ডিসকাশনটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বন্ধুদেরকে তথা বিভিন্ন যে এই সমস্ত গ্রুপের যে মানে জিকে গ্রুপ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপেতে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবে, এই আশা রাখছি। আর কিছু বলছি না, তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, আজ এখানে ক্লাস শেষ করছি।